নমস্কার সকলকে। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু আনমিউট করে জানাবেন। ওকে, ঠিক আছে। আমরা বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে শুরু করছি। আপনারাও আমার সাথে সাথে মিউট অবস্থায় পড়ুন। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। আচ্ছা, আপনাদের গতদিন কি পড়ানো হয়েছিল? স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণের উচ্চারণ তো সবটা হয়নি, কিছুটা হয়েছিল। তো আপনাদের কোনো জিজ্ঞাসা আছে কি না আগের ক্লাস নিয়ে? যদি জিজ্ঞাসা না থাকে তাহলে আমরা সামনে এগোবার। কোনো জিজ্ঞাসা থাকলে সেটা আগে সলভ করব, তাই জানাবেন আপনাদের কোনো জিজ্ঞাসা আছে কি না। কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে কাইন্ডলি জানান। আচ্ছা, এখানে আপনারা বেশিরভাগই সবাই বাড়ির কাজ দেননি, কয়েকজন দিয়েছেন। তো যারা বাড়ির কাজ দিয়েছেন তাদের একটা কমন ভুল হচ্ছে অ এর উচ্চারণ। আমি প্রথমেই বলেছিলাম যে অ এর উচ্চারণ যদি ঠিক না করেন প্রত্যেকটা ব্যঞ্জনবর্ণের উচ্চারণ ভুল হবে। তো এটা নিয়ে আপনাদের একটু বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে এটা ঠিক হবে। কারণ আপনি অনেক দিন ধরে অ বলছেন, এখন হঠাৎ করে আ বলতে গেলে আপনার অসুবিধা হওয়াটাই স্বাভাবিক। তো এটা একটু প্র্যাকটিস করতে হবে। যারা বাড়ির কাজ পাঠিয়েছেন আমি তো পার্সোনালি আপনাদেরকে রিপ্লাই করেছি, এরপরেও এটা যেহেতু একটা কমন ভুল আমি বলে দিলাম। আর যারা বাড়ির কাজ পাঠাননি আপনারা দয়া করে বাড়ির কাজ পাঠাবেন। বাড়ির কাজ না পাঠালে আপনার ভুলটা কোথায় হচ্ছে তা আপনি হয়তো ভাবছেন আপনার সব ঠিক। আপনার কাজটা একদম পারফেক্ট যখন আপনি মনে করবেন তখনই কিন্তু আপনি টিচারকে বাড়ির কাজ হিসেবে পাঠান। কিন্তু ওই আপনার মনে হওয়া পারফেক্ট কাজটা থেকেও কিন্তু টিচার অনেক ভুল খুঁজে বের করে। তো আপনার কাছে হয়তো মনে হচ্ছে আমি বাড়ির কাজ পাঠাতে হবে না, আমি তো শিখছি যা শেখার। ওরকম চিন্তা থাকলে আপনি ভুল শিখবেন। তাই অনুগ্রহ করে বাড়ির কাজটা পাঠাবেন। বাড়ির কাজ পাঠালে কিন্তু আমার কোনো আপনি না পাঠালে আমার কোনো লাভ ক্ষতি কিছু নেই, বরং আমাকে সময় দিয়ে দেখতে হয়। এটা আমার কাছে বিরক্ত লাগতে পারে, কিন্তু আপনার লাভ ছাড়া আর কিছুই নেই, কোনো ক্ষতি নেই। সুতরাং বাড়ির কাজটা অনুগ্রহ করে পাঠাবেন যারা পাঠান না। যাই হোক, কারোর কি কোনো জিজ্ঞাসা আছে? নয়তো আমরা পরেরটায় যাচ্ছি, পরের অংশে আমি ডকুমেন্ট শেয়ার করছি। আপনারা কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। আচ্ছা, আমরা 3টা স্বরের উচ্চারণ অবধি পড়েছিলাম, তাই তো? অনুস্বরের উচ্চারণে তো যাইনি না? একটু আমাকে জানান। নমস্কার দিদি, আমি অনুষ্কার আর বিশুদ্ধ বলছেন, আসতে পড়াবেন। ওকে, আমি যেই পৃষ্ঠাটা শেয়ার করে রেখেছি ওই পৃষ্ঠা অবধি পড়েছিলাম, তাই তো? হ্যাঁ, ওকে, তাহলে আমরা আপনাদের যেহেতু কোনো জিজ্ঞাসা নেই বা আপনারা কিছু বলছেন না, আমি পরের অংশে যাচ্ছি। তবে যে কোনো সময় যদি আপনার মনে হয় আমি এটা বুঝতে পারছি না, সাথে সাথে বলবেন, ঠিক আছে? আমরা পরের অংশে যাচ্ছি। হ্যাঁ বলুন। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। ওই শয়ের একবার শয়ের উচ্চারণ বলুন।
আপনি একবার করুন তো, আমি দেখি। হ্যাঁ, দেখুন তালবস্য এবং মধ্যনেশ্বর এই উচ্চারণ, দন্তেশ্বরটা হচ্ছে ত, স, ত। আপনার এই মধ্যনেশ্বরটা হচ্ছে না। তিনটাতেই একটা ভুল আছে, সেটা হচ্ছে আপনি স বলছেন, স বললে হবে না, স, আ, আ, ঠিক আছে, স। হ্যাঁ, আপনার এই ঠোঁটের দুই পাশে যাবে, দুই পাশ প্রসারিত হবে, উপর থেকে নিচে প্রসারিত হলে হবে না, ঠিক আছে। স, তারপর স, তারপর স, এই তিনটা আলাদা আলাদা। আপনি এই মূর্ধন্যস্বর উচ্চারণটা হচ্ছে ট এর সাথে মিলাবেন, ট এর সাথে মিলালে আপনি সহজে এটা আনতে পারবেন। জিহ্বাটা মানে গোল হয়ে পেছনের দিকে যাবে, ট উচ্চারণের সময় ঠিক যেমন যায়, তারপর সটা উচ্চারণ করতে হবে, স, স আর স। হ্যাঁ, আর এটা উচ্চারণের আগে আপনি অ এর উচ্চারণটা একটু প্র্যাকটিস করবেন, কারণ অটা আপনার অ হয়ে যাচ্ছে, বাংলার মতো থেকে যাচ্ছে, এটা একটু অনুশীলন করতে হবে। না, আরও প্র্যাকটিস করতে হবে, এটা অই থাকছে। আপনি রেকর্ডিং করবেন, করে নিজে শুনবেন যে অটাকে আপনি অ বলছেন নাকি আ বলছেন। এটা বারবার বারবার আমার রেকর্ডিংটা চালিয়ে এর সাথে প্র্যাকটিস করবেন, প্লাস নিজে রেকর্ডিং করে শুনবেন, তাহলে আপনার নিজের কানেই ভুলটা ধরা পড়বে। আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা আছে আগের ক্লাস নিয়ে? আচ্ছা, আমরা সামনে যাই। আমাদের স্পর্শবর্ণ, অন্তস্থবর্ণ, ঊষ্মবর্ণ শেষ। এবার আমরা দুটো বিশেষ বর্ণ, অনুস্বার এবং বিসর্গ, এটা নিয়ে এই আলোচনা করব, যার উচ্চারণের অনেক নিয়ম। এই ক এর উচ্চারণ তো একটা বলে দিলাম যে ক, শেষ হয়ে গেল, কিন্তু অনুস্বার এবং বিসর্গের নিয়ম অনেক। আপনাকে এটার জন্য একটু মনোযোগ দিতে হবে ভালো করে, তাহলে আপনি বিষয়টা ধরতে পারবেন। আর এর আগে আপনাদের প্রশ্ন হতে পারে ডয় শূন্য রো, ঢয় শূন্য রো, এগুলো কোথায় গেল? এইগুলো সংস্কৃতে নেই, দেবনাগরী বর্ণমালায় এই অক্ষরগুলো নেই। তো এগুলোকে আপনার ডয় শূন্য রোকে ড, ঢয় শূন্য রোকে ঢয়ের মতো উচ্চারণ করা হয়, ঠিক আছে। সংস্কৃতে ডয় শূন্য রোকে ড আর ঢয় শূন্য রোকে ঢয়ের মতো উচ্চারণ করা হয়। সংস্কৃত বর্ণমালায় এই ডয় শূন্য রো, ঢয় শূন্য রো নেই। আচ্ছা, এবার আমরা অনুস্বারের বিসর্গের উচ্চারণে আসি। অনুস্বারের উচ্চারণ সাধারণত ময় হসন্তের মতো, সাধারণত, সব ক্ষেত্রে নয়। অনুস্বারের উচ্চারণ সাধারণত ময় হসন্তের মতো, কিন্তু যখনই আমরা একটা ছন্দে বা নিয়মে ফেলে উচ্চারণ করতে যাব, কোনো একটা নির্ধারিত সুরে পাঠ করতে যাব, তখন অনুস্বার আরও কিছু নিয়ম আরও কিছু নিয়ম মানতে হয়, নয়তো আমরা যেই শ্লোকটা বা যেই মন্ত্রটা পড়ছি সেটা যেই ছন্দে রচিত, তার যেই সুর, সেটা আপনি জীবনেও মিলাতে পারবেন না যদি আপনি এই নিয়মগুলো অনুসরণ না করেন। তো নিয়মগুলো কি দেখুন, আমরা এই একটু আগে বলতে গত ক্লাসেই জেনেছি যে এই যে স্পর্শবর্ণগুলোর যে 5 নম্বর অক্ষরগুলো, এই ক বর্গের কি ঙ, চ বর্গের ঞ, ট বর্গের ণ, ত বর্গের ন, প বর্গের হচ্ছে ম। তো এই যে 5টা, প্রতি বর্গের 5 নম্বর যে অক্ষরগুলো, এগুলোকে বলা হয় অনুনাসিক ধ্বনি, ঠিক আছে। এগুলোকে কি বলা হয়? অনুনাসিক ধ্বনি। তো এই অনুনাসিক ধ্বনিগুলো আমাদের অনুস্বারের উচ্চারণ জানতে হলে অবশ্যই ক্লিয়ার রাখতে হবে যে ক বর্গের অনুনাসিক ধ্বনি কি। এটা আপনি গুনে গুনে বলবেন এরকম করলে হবে না, আপনার ক বর্গ বললেই আপনার মাথায় চলে আসবে যে এই বর্গের অনুনাসিক ধ্বনি ঙ। চ বর্গ বললেই আপনার মনে আসতে হবে যে চ বর্গের অনুনাসিক ধ্বনি হচ্ছে ঞ। এভাবে প্রত্যেকটা বর্গের অনুনাসিক ধ্বনি আপনাকে জানতে হবে।
আর প্লাস প্রতিটা বর্গের সদস্যকেও আপনাকে চিনতে হবে অনুস্বারের নিয়ম জানতে হলে। এবার এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ অনুস্বারের উচ্চারণ নির্ভর করে পরের বর্ণের উপর। পরের বর্ণটা কি আছে তার উপর নির্ভর করে অনুস্বারের উচ্চারণটা কী হবে। অলওয়েজ কিন্তু ময় হসন্ত হয় না। সাধারণত আমরা সব সময় ময় হসন্ত উচ্চারণ করি, কিন্তু অলওয়েজ ময় হসন্ত হয় না। অনুস্বারের পরে যদি এমন কোনো বর্ণ থাকে যেটা ক থেকে ময়ের মধ্যে, ওই প্রথম 25টা বর্ণের মধ্যে যদি কোনো বর্ণ থাকে অনুস্বারের পরে, তাহলে ওই বর্ণটা যেই বর্গের, ধরুন চ আছে, চ হচ্ছে চ বর্গের, তারপর ধরুন থ আছে, থ হচ্ছে আপনার ত বর্গের। তো এভাবে অনুস্বারের পরে যেই অক্ষরটা থাকবে, এই অক্ষরটা যেই বর্গের হবে, সেই বর্গের যেই অনুনাসিক ধ্বনি, সেটা অনুস্বারের জায়গায় অর্ধ উচ্চারণ হবে। ঠিক আছে? আবারও বলছি, অনুস্বারের পরে যেই বর্ণটা থাকবে, ধরুন আমি যদি একটা উদাহরণ দিই, আপনারা কি বলবো, আচ্ছা, পঠামি সংস্কৃতম নিত্যম। আচ্ছা, এখানে বর্গীয় অক্ষর নেই, বর্গীয় অক্ষর, আচ্ছা একটা বাক্য, অহম পঠামি, অহম পঠামি, এখানে অনুস্বারের পরের বর্ণ কি? প। আপনারা নিশ্চয়ই প্রথম ক্লাসে মহারাজ করিয়েছেন অহম পঠামি, অহম খাদামি, এরকম বাক্য করেছেন। তো এখানে দেখুন, অহম হওয়ার পর অনুস্বার আছে, অনুস্বারের পরের বর্ণটা কি, পরের অক্ষরটা কি? প। প, পঠামির প্রথম অক্ষর প, যেটা অনুস্বারের পরে আছে। তো প কোন বর্গের অক্ষর? চলুন আমরা ওই ব্যঞ্জন বর্ণের স্পর্শ বর্ণে যাই, গিয়ে দেখি প কোন বর্গের অক্ষর। এই যে প, প প বর্গেরই অক্ষর। তো আমরা নিয়মটা কি বলেছি, অনুস্বারের পরে যেই বর্ণ আছে তার যেই অনুনাসিক ধ্বনি, এই যে ম, প বর্গের অনুনাসিক ধ্বনি হচ্ছে ম। তাহলে এখানে অনুস্বারের জায়গায় আমার প বর্গের অনুনাসিক ধ্বনিটা অর্ধ উচ্চারণ করতে হবে। অর্ধ মানে কি, ময়ের পূর্ণ মটা থাকবে না, ময়ের অটা চলে যাবে। এই জন্য আমি কিন্তু অহম বলছি, অহম। অনুস্বারের জায়গায় কেন ম এলো? কারণ তারপরের যে অক্ষরটা, এটা প বর্গীয় অক্ষর, তো প বর্গের অনুনাসিক ধ্বনি ম, তাই আমি অনুস্বারের জায়গায় ময় হসন্ত উচ্চারণ করছি, অহম পঠামি, অহম পঠামি। এখন আমি যদি বলি অহম খাদামি, এখানে অনুস্বারের পরে আছে খ। খ কোন বর্গের অক্ষর? এই যে খ হচ্ছে ক বর্গের অক্ষর। ক বর্গের অনুনাসিক ধ্বনিকে ঙ। তো আমার অনুস্বারের জায়গায় ঙ হসন্ত উচ্চারণ করতে হবে। অর্ধ মানেই কিন্তু হসন্ত আছে, আর হসন্ত মানেই অটা নেই। ঠিক আছে? তাহলে আমার উচ্চারণটা কি হবে? এখানে অহম না হয়ে অহং হবে, অহং, অহং খাদামি, এরকম হবে। এভাবে যদি ছ থাকে তাহলে অনুনাসিক ধ্বনি হচ্ছে ইয়, তাই আমার অন্য জায়গায় ইয় হসন্ত উচ্চারণ করতে হবে। যদি ড থাকে, ড হচ্ছে ট বর্গের অক্ষর, ট বর্গের অনুনাসিক ধ্বনি হচ্ছে মূর্ধন্য, তাই অনুস্বারের জায়গায় আমার মূর্ধন্য হসন্ত উচ্চারণ করতে হবে। এভাবে দেখতে হবে যে আমার অনুস্বারের পরে যে অক্ষরটা আছে সেটা কোন বর্গের অক্ষর, সেই বর্গের অনুনাসিক ধ্বনিটা আমার জানতে হবে, আর সেই অনুনাসিক ধ্বনিটা আমার অনুস্বারের জায়গায় উচ্চারণ করতে হবে। তো সাধারণত আমরা যখন কোনো প্যারাগ্রাফ পড়ি, মানে ধরুন আমি গ্রাম সম্পর্কে সংস্কৃত অনুচ্ছেদ পড়ছি, কিংবা ধরুন আমি নিজের সম্পর্কে সংস্কৃতে বলছি, এমন যখন প্যারাগ্রাফ আকারে কিছু বলতে যাই, তখন আমরা কোনো নির্ধারিত ছন্দে বলি না। সাধারণত আমরা যেভাবে কথা বলি সেভাবেই সেভাবেই বলি আর কি। আমরা কিন্তু আমার পরিচয় কোনো নির্ধারিত সুরে বলি না। এই যে এখন আমি যেভাবে কথা বলছি, বা সাধারণত আমরা যেভাবে কনভারসেশন করি, বাংলায় বলুন ইংরাজিতে বলুন, আমরা সেভাবেই সংস্কৃতেও নিজের পরিচয় দিই বা যে কোনো বিষয়ে কথা বলি। কিন্তু আমরা যখন গীতার শ্লোক পড়ব বা চণ্ডীর শ্লোক পড়ব বা যে কোনো শ্লোক মন্ত্র যাই পড়ি,
তো তখন আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর এমনি কথা বলার সময় আমরা প্রতিটা অক্ষর আলাদা হিসেবে কাউন্ট করি। আমরা যে কোনো অক্ষরের পর চাইলেই শ্বাস গ্রহণ করতে পারি। এমন কোনো নির্ধারিত নিয়ম নেই যে আমি প্রথম 5টা অক্ষর একসাথে বলতে হবে, তারপরের 5টা অক্ষর আবার একসাথে বলতে হবে, এমন কোনো নির্ধারিত নিয়ম নেই। কিন্তু ওই গীতা চণ্ডী বলুন বা যে কোনো ধর্মগ্রন্থ বলুন, যেগুলো শ্লোক আছে, মন্ত্র আছে, সেগুলো আমরা একটা নির্ধারিত সময়ে গিয়ে শ্বাস গ্রহণ করতে পারি, নির্ধারিত ছন্দে পড়তে হয়। তো তখন গিয়ে আমার এই নিয়মগুলো না মানলে আমাদের ছন্দটা মিলবে না, একদম প্রপার হবে না। তো আমরা অনুস্বারের উচ্চারণ ময় হসন্ত এটা নর্মাল কথা বলার সময় আমরা মানতে পারি, মানে সব জায়গায় ময় হসন্ত বলতে পারি। কিন্তু যখনই আমরা ধরুন ওই যেটা বললাম, গীতা বলি, চণ্ডী বলি বা মহাভারতের শ্লোক পড়ি, সব কিছুই আমাদের মানে শ্লোক বা মন্ত্র পড়তে গেলেই বা কোনো সুভাষিতম পড়তে গেলেই আমাদের এই নিয়মটা মানতে হবে। আচ্ছা, এটা গেল অনুসার। তো আমরা তো জানলাম যে ক থেকে ম যদি থাকে অনুসারের পর, তাহলে আমরা কি উচ্চারণ করব এটা জানলাম। এখন ক থেকে মই তো মানে শেষ হয়ে গেল না ব্যঞ্জন বর্ণ, আরও কিছু অক্ষর আছে তাই না? ওই অন্তস্থ বর্ণগুলো আছে, উষ্ম বর্ণগুলো আছে, এগুলো থাকলে কি হবে এটাও আমাদের জানতে হবে। আচ্ছা, এটাই যাওয়ার আগে আমাকে একটু বলুন এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা আছে কিনা যে অনুসারের পর ক থেকে ম থাকলে আমরা কখন কি উচ্চারণ করব, এটা নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা আছে কিনা? থাকলে একটু বলুন, নয়তো আমরা সামনে এগোবো। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার দিদি, এই যে অনুস্বার যখন ব্যবহৃত হবে, এটা কি বাক্যের মানে শেষের কথা বলছো না মাঝের কথা? সেটা শেষে থাকুক, মাঝে থাকুক, যেখানেই থাকুক, অনুস্বার যেখানেই থাকুক, অনুস্বারের পরে যদি ক থেকে ময়ের মধ্যে কোনো বর্ণ থাকে, তোমাকে ওই বর্গটা নির্ধারণ করে অনুনাসিক ধ্বনিটা উচ্চারণ করতে হবে অনুস্বারের জায়গায়, নর্মাল কথা বলার সময় নয়, কোনো শ্লোক বা সুভাষিতম পাঠ করার সময়। তুমি যদি চাও তাহলে নর্মাল কথা বলার সময়ও এটা প্রয়োগ করতে পারো, কিন্তু এটা বাধ্যতামূলক নয়। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে, আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, ওই যে ওই 5টা একটু দিলে। আমি বুঝতে পারলাম না, আরেকবার একটু বলবেন, আপনার কথাটা কেটে গেল। মহোদয়, আমি শুনতে পাচ্ছি না আপনার কথা। যেমন অহম পঠামি, এটা যেমন দিয়েছেন, অন্যান্য ক্ষেত্রেও এরকম কয়েকটা উদাহরণ দিলে তাহলে আমাদের জন্য বোঝার সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, আমি উদাহরণ দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি উদাহরণ তো মানে স্ক্রিন শেয়ার করে লিখে দেখাতে হবে? এমনি আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, নয়তো আমরা উদাহরণ দেখাবো। আচ্ছা, কেউ কিছু বলছেন না, আমি স্ক্রিনটা শেয়ার করে একটু লিখে দেখাই আপনাদেরকে। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু জানাবেন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখুন, এখানে আমি কি লিখলাম, ত অনুস্বার, ত থয় আকার। এখন অনুস্বারের পরে যেই অক্ষরটা আছে কি, ত, অনুস্বারের পরে ত আছে, তো
ত কোন বর্গীয় অক্ষর? ত বর্গীয় অক্ষর। ত বর্গের অনুনাসিক ধ্বনি কি? আমরা চলুন গণনা করে বের করি। 5 নম্বর অক্ষর কোনটা? তা, থা, দা, ধা, না। 5 নম্বর অক্ষর হচ্ছে ন। তাহলে অনুস্বারের জায়গায় আমার উচ্চারণটা কেমন হবে? আমি লিখে দেখাচ্ছি। অনুস্বারের জায়গায় উচ্চারণ হবে এমন, তন তথা, তন তথা। ঠিক আছে? অনুস্বারের পর ত আছে, তাই ত বর্গের অনুনাসিক ধ্বনিটা আমার অনুস্বারের জায়গায় চলে আসবে, আর এটা অর্ধ উচ্চারণ হবে, হসন্তযুক্ত হয়ে উচ্চারণ হবে, পূর্ণ উচ্চারণ হবে না। আচ্ছা, এটা গেল ত বর্গ। তারপর আমি যেটা বলেছিলাম, এই যে এটা, এই এখানে দেখুন অনুস্বারের পর আছে খ। খ কোন বর্গের অক্ষর? ক বর্গের অক্ষর। তো ক বর্গের পঞ্চম বর্ণ কি? ঙ। মানে বাংলায় যেটাকে উঁ বলি বা উমো বলি, সেটা ঙ। তো অনুস্বারের জায়গায় কি চলে আসবে? ঙ হসন্ত। ঙ হসন্ত। সরি, কি হয়ে গেল? আচ্ছা, যাই হোক, অনুস্বারের জায়গায় আমি অনুস্বারটা উঠিয়ে, এটা কিন্তু লিখবেন না, এটা জাস্ট উচ্চারণের জন্য আমি লিখে দেখাচ্ছি। এই যে, তাহলে উচ্চারণটা কেমন হবে? ঙ মানে হচ্ছে বাংলায় যেভাবে আমরা অনুস্বার উচ্চারণ করি, অহং, অহং খাদামি, অহং খাদামি, এরকম উচ্চারণ হবে। আচ্ছা, ক বর্গ গেল, ত বর্গ গেল, প বর্গ আগে দেখিয়েছিলাম যে অহম পঠামি, অহম পঠামি। এখানে অনুস্বারের পর প বর্গের অক্ষর আছে, তাই অনুস্বারের জায়গায় ময় হসন্ত চলে আসবে উচ্চারণে। আর পঠামি, এটা তো সেম থাকবে। প বর্গ গেল। চ বর্গের একটা দেখাতে হবে, এটা নয়তো আপনারা বুঝবেন না। আচ্ছা, দেখুন, আহম চালামি, চল ধাতুর মানে হচ্ছে হাঁটা বা চলাচল করা। ঠিক আছে? তো এখানে অনুস্বারের পরে কি আছে? চ। চ হচ্ছে চ বর্গীয় অক্ষর। তো চ বর্গের অনুনাসিক ধ্বনি কোনটা? চলুন আমরা গণনা করি। চা, ছা, যা, ঝা, ঞ। চা, ছা, যা, ঝা, ঞ। তো অনুস্বারের জায়গায় ইয়া হসন্তটা আমার উচ্চারণ করতে হবে। আহং, ইয়ে কোথায়? তো এটার উচ্চারণটা কি হচ্ছে? 1 মিনিট, আমি একটু লিখে নিই, তারপর বলছি। দেখুন, ঞ এর উচ্চারণটা শুনুন, ঞ, ঞ, এর থেকে অটা বাদ গেলে ঞ, ঞ, এরকম একটা উচ্চারণ থাকে। আহং, আহং চালামি, নাসিকার প্রয়োগ হবে, অনেকটা দন্তন্যর মতো উচ্চারণ, কিন্তু পূর্ণ নয়। আহং চালামি, এরকম। এগুলো চ বর্গ। তো আশা করি এটা বোঝা গেছে। ট বর্গ থাকলে মূর্ধন্যর উচ্চারণ হবে, যেমন ট বর্গের কি উদাহরণ দিব? ট বর্গের উদাহরণ আমার মনে হচ্ছে না বা আমার মাথায় আসছে না। আচ্ছা আচ্ছা ধরি, অহং এরপরে এমন একটা অক্ষর আছে, এমন একটা শব্দ আছে যেটা হচ্ছে আমার ঢ দিয়ে, কি ঢ দিয়ে শুরু। তো ঢ তো আমার ট বর্গের অক্ষর, তো অনুসারের জায়গায় আমার এখন নটা উচ্চারণ করতে হবে, ন উচ্চারণ করতে, আহর্ন, আহর্ন, তারপর যা আছে ঢ দিয়ে সেটা আমার উচ্চারণ করতে হবে। আচ্ছা, ক, চ, ট, আর কি বাকি আছে? ত বর্গ। আচ্ছা, না, ত বর্গ তো প্রথমে এই যে উদাহরণ দিলাম, প্রথমটাই তো ত বর্গ, তাহলে আমার 5টা বর্গের উদাহরণ কিন্তু হয়ে গেল। তো এই হলো আমার অনুসারের ক থেকে ম অবধি যদি পড়ে থাকে এর উচ্চারণ। তো কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, যে আপনি যদি বুঝতে না পারেন একটু বলুন, বললে আমি সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি যেহেতু স্ক্রিনটা শেয়ার করেছি, আমি আরেকটা জিনিস একটু মাঝখান দিয়ে দেখিয়ে নিই, মানে এটা দেখানোর জন্য পরে আবার আমাকে স্ক্রিন শেয়ার করতে হবে, এই জন্য আমি এখনই দেখিয়ে নিই। তো দেখুন, বাংলায় কিন্তু এই যে এটাকে আমরা কি বলি, এটার উচ্চারণ কি বলুন তো? যে কেউ বলুন, বাংলায় এটা কি?
যেটা কাক। হ্যাঁ, এটা কি? এটা কি যেটা এখন লিখলাম, এটার উচ্চারণ কি? কাক। হ্যাঁ, এটা দেখানোর জন্যই আমি দুটো লিখলাম। বাংলায় হসন্তকে আমরা পাত্তাই দিই না। হসন্ত থাকলেও আমি কয়ের অর্ধ উচ্চারণ করছি, হসন্ত না থাকলেও আমি কয়ের অর্ধেক উচ্চারণ করছি। কিন্তু সংস্কৃতে একটা বিন্দুর অনেক দাম, একটা বিন্দুরও অনেক দাম। একটা বিন্দু আপনার পুরো লাইনের অর্থ চেঞ্জ করে দিতে পারে। সুতরাং খুব খুব মনোযোগ দিয়ে খুব কেয়ারফুলি প্রয়োগ করতে হবে সব কিছু। হসন্তের গুরুত্ব অপরিসীম। আপনি একটা হসন্ত উঠিয়ে দিলে আপনার অর্থ চেঞ্জ হয়ে যাবে। হসন্ত আছে মানে কি, এটা কিন্তু আমরা বাংলায় পড়ি কিন্তু প্রয়োগ করি না। এই যে এটা হচ্ছে মূলত কয়ের চেহারা। যখন আমি উচ্চারণ করতে যাই তখন কয়ের সাথে আমি একটা অ যোগ করি, কয়ের যে মূল রূপ এর সাথে অ যোগ করি, তারপর এটা কিন্তু মানে ক আমরা নর্মালি যে লিখি ওই কাতে কয়ের রূপ ধারণ করে। ঠিক আছে, মূলত ব্যঞ্জনবর্ণ কিন্তু এই প্রথমটা, এটার সাথে আমি উচ্চারণের জন্য অ যোগ করি, তারপর হচ্ছে এটা আমরা ক যেটা লিখি তার রূপটা ধারণ করে। তার মানে আমি যখনই কয় হসন্ত লিখব তার সাথে অটা থাকবে না, অটা আমার বাদ দিয়ে দিতে হবে। তো আমি হসন্তযুক্ত অক্ষর থাকবে মানে ওই অক্ষরটা পূর্ণ উচ্চারণ করা যাবে না। ঠিক আছে, যেমন আমি যদি লিখি আহম, এই যে ময় হসন্ত যদি লিখি, তো এখানে আমি অহমও বলতে পারবো না। আবার আমি যদি বলি এই যে যেটা লিখলাম এটাকে মামকা বলা যাবে না। ময়ের নিচে হসন্ত নেই, তার মানে ময়ের পূর্ণ উচ্চারণ করতে হবে। হসন্ত নেই মানে ময়ের সাথে অটা আছে, তো এটার উচ্চারণটা কি হবে? মামকা, ময়ের পূর্ণ উচ্চারণ করতে হবে। এখানে আমি যদি মামকা বলি আমার উচ্চারণটা কিন্তু ভুল হলো। তারপর আরও যদি উদাহরণ দিই, কি বলবো, আচ্ছা যাই হোক, মাথায় আসছে না। এই বিষয়টা কি বোঝা গেছে? কারণ মানে হসন্তের বিষয়টা যদি কেউ বুঝতে না পেরে থাকেন আমাকে একটু বলুন। আচ্ছা, এই প্রথম যেই দুটো শব্দ লিখেছি, সংস্কৃত যদি হতো এই দুটো শব্দ, তাহলে প্রথমটা কাক হতো না, দ্বিতীয়টা কাক হতো। কারণ কয়ের নিচে হসন্ত আছে মানে পরের কটার সাথে অ নেই, তো এটা কাক। প্রথমটা হতো কি, এটা আপনারা বলুন, যে কেউ বলুন। প্রথমটা কাক হতো না, তাহলে কি হতো? একদম ঠিক। হ্যাঁ, যারা বলেছেন একদম ঠিক বলেছেন। এখানে কয়ের পূর্ণ উচ্চারণ করতে হবে কারণ কয়ের নিচে হসন্ত নেই। তাই বলে আপনি বাংলায় গিয়ে আবার কাকেও বলবেন না, দুইটা ভাষা কিন্তু আলাদা। সংস্কৃতে যেই নিয়ম শিখবেন সেটা আমরা সংস্কৃতেই প্রয়োগ করব, বাংলারটা বাংলায়, দুটো আলাদা, দুটো ম্যাচ করতে যাব না। হ্যাঁ, বাংলার ব্যাকরণের সাথে আমরা মিলিয়ে পড়ব, যেহেতু বাংলাটা আমার জানা আছে তাই আমি যখন মিলিয়ে পড়ব আমার মানে বিষয়টা ধারণ করতে হচ্ছে সুবিধা হবে, বিষয়টা বুঝতে সুবিধা হবে। কিন্তু আমি যদি দুটোকে আবার একদম মিলিয়ে মিশিয়ে একটা জগা খিচুড়ি বানিয়ে ফেলি তাহলে আবার হবে না। যাই হোক, এই দুটো বিষয় ক্লিয়ার কি না? এই দুটো বিষয় ক্লিয়ার হলে আমরা সামনে এগোবো। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। দিদি, হ্যাঁ বলুন। এখানে লাস্টের লাইনটাতে আহাং এর পরে ঢ আছে, ওখানে আপনি ময় হসন্ত দিলেন কেন? আমি ওটা ময় হসন্ত দিইনি, এটা টাইপিং মিস্টেক হবে, নয়তো হবে না। হ্যাঁ অটোমেটিক হয়তো এরকম হয়ে গেছে আর কি, অটো কারেকশন হয়ে। আচ্ছা না, ঠিক আছে। ওই যে ঢটাও ঢং হয়ে গেছে। যাই হোক, ধন্যবাদ আপনাকে, আপনি এটা ধরিয়ে দিলেন। যাই হোক, আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, নয়তো আমরা এটা অফ করে আমরা ওই আমাদের ক্লাস নোটে যাব। আচ্ছা।
তাহলে আমরা সামনে যাই। একটু অপেক্ষা করুন, আমি ক্লাস নোটটা আরেকবার একটু শেয়ার করি। দেখুন, আমরা অনুস্বারের পর যদি ক থেকে ম অবধি কিছু থাকে সেই ক্ষেত্রে কি হবে সেই বিষয়টা সম্পর্কে ধারণা লাভ করলাম। এবার জানবো যে এগুলোর বাইরে গিয়ে আরও যেই অক্ষরগুলো আছে সেগুলো থাকলে আমরা কি করব। আমাদের ক থেকে ম অবধি প্রতি 5টার জন্য একটা নির্ধারিত অনুনাসিক ধ্বনি আছে, কিন্তু আমাদের যেই অন্তস্থ বর্ণগুলো আছে, প্রথম 3টা অন্তস্থ বর্ণ ইয়া, লা আর ও, এই 3টা নিজেরাই নিজেদের অনুনাসিক ধ্বনি হিসেবে কাজ করে। ঠিক আছে, এদের জন্য কোনো আলাদা অনুনাসিক ধ্বনি নেই, এরা নিজেরাই এদের অনুনাসিক ধ্বনি। এদের সাথে একটা চন্দ্রবিন্দু যোগ হয়, একটা হসন্ত যোগ হয়, তারপর এরা নিজেরাই নিজেদের অনুনাসিক ধ্বনি হিসেবে কাজ করে। তো অনুস্বারের পরে যদি আমার ইয় থাকে তাহলে ইয়ের অটা বাদ চলে যাবে, মানে বলছি আমি যে অ বাদ চলে যাবে আর একটা ইয়ের মতো সাউন্ড থাকবে। ঠিক আছে, ইয় থেকে অ বাদ দিলে ইয়ের মতো একটা সাউন্ড থাকে, তো ওটাই আমার অনুস্বারের জায়গায় উচ্চারণ করতে হবে। আমরা যখন লিখব, খাতায় লিখব যে অনুস্বারের জায়গায় কি উচ্চারণ হবে, আমরা লিখব ইয় হসন্ত চন্দ্রবিন্দু, কিন্তু উচ্চারণটা কি করব ই এর মতো। যেমন এখানে উদাহরণ কোথায় আছে, এই যে এটা দেখুন, লাস্টের দিক থেকে সেকেন্ড উদাহরণটা দেখুন কি হচ্ছে। অনুস্বারের পরে কি আছে, ইয়াদ্রুপম, এরপরে ইয়াথা আছে, অনুস্বারের পর ইয় আছে, তো অনুস্বারের জায়গায় আমার ইয় হসন্ত চন্দ্রবিন্দু উচ্চারণ করতে হবে। তো এখন ইয় থেকে অ চলে যাবে, মানে ইয়ের মতো সাউন্ড থাকবে, ইয়াদ্রুপাই হবে, চন্দ্রবিন্দু আছে তার মানে আমার নাসিকার প্রয়োগ করতে হবে, ইয়াদ্রুপাই উচ্চারণটা এরকম হবে, ইয়াদ্রুপাই ইয়াথা। সেমভাবে এই 3 নাম্বারটা দেখুন, 3 নাম্বারটা অনুস্বারের পর ইয় আছে, তো অনুস্বারের পর ইয় আছে মানে ইয়ের জায়গায়, অনুস্বারের জায়গায় ইয় হসন্ত চন্দ্রবিন্দু উচ্চারণ করতে হবে। উচ্চারণটা কি হবে, ত্বচাই যোগেশ্বরী, ত্বচাই যোগেশ্বরী। তটা কেন ত্ব হচ্ছে এটা আমরা পরে জানছি, কিন্তু আপনি আগে অনুস্বারের উচ্চারণটা জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। তাহলে অনুস্বারের পর ইয় থাকলে ইয়ের মতো সাউন্ড হবে অনুস্বারের জায়গায়, কিন্তু আপনি কিন্তু অনুস্বারের জায়গায় এরকম এই জায়গাটায় ই লিখতে পারবেন না, এই জায়গায় আপনার ইয় হসন্ত চন্দ্রবিন্দুই লিখতে হবে। আপনি যদি কাউকে লিখে বুঝাতে চান যে এখানে কি হবে, এখানে কিন্তু ইয় হসন্ত চন্দ্রবিন্দু লিখতে হবে, আপনি এখানে ই লিখতে পারবেন না, কিন্তু উচ্চারণটা করতে হবে ই চন্দ্রবিন্দুর মতো। ত্বচাই যোগেশ্বরী, ইয়াদ্রুপাই ইয়াথা, এই হলো আমার উচ্চারণ। অনুস্বারের পরে যদি ইয় থাকে, এবার অনুস্বারের পরে যদি ল থাকে তাহলে অনুস্বারের জায়গায় লয় হসন্ত উচ্চারণ করতে হয়, লয় হসন্ত চন্দ্রবিন্দু, এই 3টার ক্ষেত্রেই আমার চন্দ্রবিন্দু আসবে। নাসিক্য ধ্বনি মানেই নাসিকার প্রয়োগ আছে, আমার ঙ, তারপর না, এই প্রত্যেকটা উচ্চারণে কিন্তু আমার নাসিকার প্রয়োগ আপনি না করে পারবেন না। আপনি যদি চান যে আমি নাক প্রয়োগ করব না, তাহলে আপনার উচ্চারণটাই হবে না। নাসিক্য বর্ণ বা নাসিক্য ধ্বনি মানেই আপনার নাসিকার প্রয়োগ হবে। তো ইয় যখন নর্মালি বলি তখন নাক প্রয়োগ করা যাবে না, কিন্তু যখনই এটা নিজের নাসিক্য ধ্বনি হিসেবে বাক্যে প্রয়োগ হবে তখন কিন্তু আমার নাসিকার প্রয়োগ করতে হবে। আচ্ছা, তারপর লয়ের উচ্চারণটা কি, অনুস্বারের পর যদি ল থাকে লয় হসন্ত চন্দ্রবিন্দুর মতো, পারাল লোকে, অনুস্বারের জায়গায় লয় হসন্ত আসবে,
প্যারাল লোকে, এই যে এটা 2 নম্বর উদাহরণটা দেখুন, প্যারাল লোকে। সেমভাবে লাস্ট উদাহরণটা দেখুন, অনুসারের পর কি আছে, ল, তাই অনুসারের জায়গায় কি উচ্চারণ করতে হচ্ছে, অখিলাল লোকম, অখিলাল লোকম, এরকম। অনুসারের পর ল থাকলে লয় হসন্ত উচ্চারণ করব। এবার আসছে ও থাকলে কি উচ্চারণ করব। ও থাকলে আমি যদি অটা বাদ দিয়ে দিই, উ এর মতো একটা সাউন্ড থাকে, তাই না? উ, ও থেকে অ বাদ দিয়ে দিলে উ এর মতো একটা সাউন্ড থাকে। তো অনুসারের জায়গায় ও হসন্ত চন্দ্রবিন্দু মানে উ এর মতো উচ্চারণ হবে। যেমন এটা দেখুন, প্রথম যে উদাহরণটা, অনুসারের পর ও আছে, বিদেহী এর ও আছে, তো অনুসারের জায়গায় আমার ও হসন্ত চন্দ্রবিন্দু উচ্চারণ করতে হচ্ছে। এখন এটার উচ্চারণটা কেমন হবে, না সৌ বিদেহী। আমি কিন্তু উ এর মতো উচ্চারণ করছি অনুসারের জায়গায়, আর নাসিকার প্রয়োগ করছি, না সৌ বিদেহী। আরও একটা কোথায় আছে, আচ্ছা এখানে আর উদাহরণ দেওয়া নেই। তো এটা বুঝতে পেরেছেন কি না জানাবেন, কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে জানাবেন। যে কোনো জিজ্ঞাসা, আপনি ভাববেন না যে আমি জিজ্ঞাসা করব, কে কি ভাববে, যে যা খুশি ভাবুক, আপনি ভাষাটা শিখতে এসেছেন। হ্যাঁ বলুন। এই যে লল, এখানে দুটা লল, লল, আর ওইগুলাতে ইয়ে, এই যে চন্দ্রবিন্দু যেগুলাতে সেগুলা ইয়ে, আর ব যেটাতে আছে এটা ও উচ্চারণ হবে। আর অখিললটা এমন কেন এটা? আচ্ছা অখিলল দেখো, লয়ের সাথে তোমার লয়ের সাথে মানে এখানে একটা ল আগে থেকেই আছে, এই জন্য এখানে একটা ল লিখতেই হচ্ছে। অনুসারের জায়গায় আরেকটা ল আসছে, কারণ অনুসারের পরে দেখো ল আছে, তাই অনুসারের জায়গায় আরেকটা ল আসছে, এই জন্য ডাবল ল হয়ে যাচ্ছে। ঠিক আছে, দিদি তার উচ্চারণটা একটু অখিলল, বলে দিলে ভালো হয়। অখিলল লোকম, অখিলল লোকম। অখিলল লোকম। হ্যাঁ হ্যাঁ, একদম পারফেক্ট। আচ্ছা, ধন্যবাদ দিদি। হ্যাঁ, আরও একজন লিখেছেন যে লয়ের উচ্চারণ বুঝতে পারেননি। এখন কি বুঝতে পেরেছেন? আমি আবার বলছি, আপনি যতবার পারবেন না আমি ততবার বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু অবশ্যই আমার থেকে বুঝে নিতে হবে। আপনাকে মুখ ফুটে বলতে হবে যে আমি এই জায়গাটা বুঝতে পারছি না। যাই হোক, দেখুন এটা দেখুন 2 নম্বর উদাহরণটা। আচ্ছা, সবাই মোটামুটি জয়েন করেছেন। তো যেটা বলছিলাম, লয়ের উচ্চারণটা আমি আরেকবার বলছি। দেখুন, অনুসারের পর ল থাকলে অনুসারের জায়গায় ল নিজেই উচ্চারণ হবে, অর্ধেক, পুরোপুরি না। লয় হসন্ত চন্দ্রবিন্দু উচ্চারণ হবে। তো 2 নম্বর উদাহরণে অনুসারের জায়গায় যদি আমি লয় হসন্ত চন্দ্রবিন্দু বসিয়ে দিই, উচ্চারণটা কি হবে, প্যারাল, প্যারাল লোকে, প্যারাল লোকে, উচ্চারণটা এমন হবে। অনুসারের জায়গায় আপনি শুধু লয় হসন্তটা বসিয়ে ওটা উচ্চারণ করবেন, লয় হসন্ত চন্দ্রবিন্দু, এটাই। আর আরেকজন বলেছিলেন 5 নম্বরটা বুঝতে পারেননি। 5 নম্বর কোনটা, এই যে এটা,
এটা। তো এটার দেখুন অনুসারের পর কি আছে, ইয়। অনুসারের পর ইয় থাকলে অনুসারের জায়গায় ইয় হসন্ত চন্দ্রবিন্দু উচ্চারণ করতে হবে। ইয় হসন্ত চন্দ্রবিন্দু মানে ইয়ের মতো উচ্চারণ, ই চন্দ্রবিন্দুর মতো উচ্চারণ, মানে সাউন্ডটা ওরকম হয়। আপনাকে জিজ্ঞাসা করলে ইয় হসন্ত চন্দ্রবিন্দুই বলতে হবে, কিন্তু সাউন্ডটা হবে ইয়ের মতো, ই চন্দ্রবিন্দুর মতো। তো আমি যদি এখানে পয়ের পর যে অনুসারটা আছে এর জায়গায় ই হসন্ত চন্দ্রবিন্দুর মতো উচ্চারণ করি, কি হবে, পাই। আর আগে পরে যা আছে সব তো সেম থাকবে, দ্রুপাই থা। এখন আপনার প্রশ্ন হতে পারে এটা ইয় হচ্ছে কেন, এটা আমরা আগের ক্লাসে জেনেছি। থাটা ইয় হচ্ছে কেন, দ্রুপাইটা ইয় হচ্ছে কেন, আগের ক্লাসে জেনেছি যে সংস্কৃতে কোনো ইয়ে নেই, কি নেই, অন্তস্তজ নেই। তো অন্তস্তজ নেই, তবে যেটা দেখতে অন্তস্তজর মতো সেটার উচ্চারণ কি, সেটার উচ্চারণ হচ্ছে আমার ইয় এর মতো, ঠিক আছে। এই জন্য আমার একটা মিনিট দাঁড়ান। হ্যাঁ, যেটা বলছিলাম অনুসারের কি বলছিলাম যেন, আচ্ছা আমি কি বলছিলাম, ওর মাথা থেকে চলে গেল হঠাৎ করে, একটু। হ্যাঁ, ইয় বলছিলাম। আচ্ছা, অনুসারের পর ইয়, হ্যাঁ অনুসারের পর ইয় আছে মানে অনুসারের জায়গায় ই হসন্ত চন্দ্রবিন্দুর মতো উচ্চারণ করতে হবে। আর ও আচ্ছা, হ্যাঁ মনে পড়েছে, আমি অন্তস্তজর কথা বলছিলাম, যে সংস্কৃতের যেটা অন্তস্থ জয়ের মতো দেখতে সেটার উচ্চারণটা ইয়। এটা জ বলা যাবে না, ওই যে যদাহি আমরা সবাই বলি না, ওটা বলা যাবে না। আপনি এই ক্লাসে জয়েন করেছেন মানে আজকে থেকে আপনি সংস্কৃত যে কোনো শ্লোকে অন্তস্তজ পেলে এটাকে ইয় বলতে হবে, ইয়াদাহি বলতে হবে, যথামাং বলতে হবে। যদাহি বলা আজকে থেকে নিষেধ, আজকে থেকে না, গত শনিবার থেকে নিষিদ্ধ হয়ে গেছে এটা। যাই হোক, তো এটা হচ্ছে কি হচ্ছে, দ্রুপাই যথা, উচ্চারণটা এমন হচ্ছে। আচ্ছা, এখন কি বোঝা গেছে? বুঝতে না পারলে কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, আর যদি জিজ্ঞাসা না থাকে সামনে এগোবো। আচ্ছা, কেউ কিছু বলছেন না, ধরে নিচ্ছি আপনাদের জিজ্ঞাসা নেই, তো আমি সামনে এগোচ্ছি। এবার আসছে বিসর্গের উচ্চারণ। আমার অনুসারের উচ্চারণ কিন্তু শেষ, ওখানেই শেষ। এবার বিসর্গের উচ্চারণ। বিসর্গের উচ্চারণটা হয় হয়ের মতো, সাধারণত হয়ের মতো হয়, কিন্তু কিছু কিছু জায়গায় পরিবর্তন হয়। কি পরিবর্তন হয়, কখন পরিবর্তন হয় এটা আমরা দেখব, কিন্তু সাধারণত কি হয় এটা দেখে নিই। বিসর্গের পর যদি কোনো স্বরধ্বনি থাকে বা বিসর্গই যদি ওই বাক্যের শেষ অক্ষর হয়, বিসর্গের পর যদি কোনো স্বরধ্বনি থাকে, স্বরধ্বনি কোনগুলো, আ ই এগুলো আর কি। তো বিসর্গের পর যদি এদের থেকে কোনো কিছু থাকে অথবা বিসর্গের পরে যদি কিছুই না থাকে, সেই ক্ষেত্রে বিসর্গের উচ্চারণটা হবে হয়ের মতো, ঠিক আছে। এবার বিসর্গের একটা আছে, মানে স্বভাব আছে, যে সে যার সাথে যুক্ত হবে তার সাথে যদি কোনো কার যুক্ত থাকে, সেটা আকার হোক, ইকার হোক, উকার হোক, যেই কার হোক, বিসর্গের জায়গায় যে হটা আসবে সেই হয়ের সাথে আপনাকে ওই কারটা যুক্ত করতে হবে। যেমন এখানে অনেকগুলো উদাহরণ আমি দিয়েছি, দেখুন। এই যে প্রথমটা নর্মাল, বিসর্গের যার সাথে কার সাথে যুক্ত আছে, কয়ের সাথে। তো কয়ের সাথে কোনো কার নেই, আকার বলুন, ইকার বলুন, কোনো কার নেই, তার মানে বিসর্গের জায়গায় শুধু হ আসবে। তাহলে এটার উচ্চারণ কি হচ্ছে, কহ, এরকম। বিসর্গের জায়গায় নর্মাল একটা হ চলে আসছে, পূর্ণ হ, অর্ধেক না। অনেকে আবার অর্ধেক হ উচ্চারণ করেন, অর্ধেক হ করা যাবে না, ঠিক আছে। বিসর্গের জায়গায় কি আসবে, পূর্ণ হ আসবে, উচ্চারণটা কি হবে, কহ,
কহ। এবার দ্বিতীয়টা দেখুন, বিসর্গ কার সাথে যুক্ত আছে? ক এর সাথে। বিসর্গ ক এর সাথে যুক্ত আছে, ক এর সাথে একটা আকার আছে, তো বিসর্গের জায়গায় যে হটা আসবে তার সাথে আকারটাও যোগ করতে হবে। উচ্চারণটা তখন কাহ হবে না, কিন্তু কাহা হবে, কাহা হবে। সেমভাবে বিসর্গের পর বিসর্গের সাথে মানে বিসর্গ যার সাথে যোগ আছে ক, এর সাথে ইকার আছে, তার মানে হ এর সাথে ইকারটা যোগ করতে হবে। উচ্চারণটা কি হবে? কিহি। তারপর কুহু, কে হে, কোহো, এভাবে সবগুলো হবে। দুইটা ব্যতিক্রম আছে, এই আর ঔ। আমরা প্রথম ক্লাসে মানে উচ্চারণের প্রথম ক্লাসে গত শনিবারে জেনেছিলাম যে এই আর ঔ এই দুটো হচ্ছে যৌগিক বর্ণ, দুটোই আমাদের একাধিক স্বরবর্ণ নিয়ে গঠিত। এই কি নিয়ে গঠিত ছিল মনে আছে? কেউ বলতে পারবেন এই কি নিয়ে গঠিত ছিল? এ আর রস্যই। না, এ নয়, অ আর ই, অ আর রস্যই। ঠিক আছে, রস কথাটা বলবেন না, বাংলার ক্ষেত্রেও এখন এটা অ্যালাউ করা হয় না, এখন বাংলাতেও ই বলা হয়, ই বলা হয়, সংস্কৃতেও তাই, রস্যই বলা যাবে না। রসটা আপনি উচ্চারণ দিয়ে বোঝাতে হবে যে এটা অল্প সময়, রস মানে তো অল্প বা কম, ছোট ইত্যাদি, তো আপনি উচ্চারণ দিয়ে বোঝাতে হবে যে এটা রস না দীর্ঘ। যাই হোক, তো অ আর ই মিলে হচ্ছে এই গঠিত, আর ঔ কি নিয়ে গঠিত? অ আর উ। একদম ঠিক, আ আর উ নিয়ে ঔ গঠিত। এবার আমার যদি বিসর্গ যার সাথে যুক্ত আছে তার সাথে এই যুক্ত থাকে, তাহলে বিসর্গের সাথে ঐকার যুক্ত হবে না। এই তো অ আর ই নিয়ে গঠিত, তো ইটা আমার যোগ করতে হবে, ইকারটা যোগ করতে হবে বিসর্গের সাথে, মানে হয়ের সাথে, তখন কই হই না হয়ে কই হি হবে। সেমভাবে ঔ এর ক্ষেত্রে ঔকারটা যুক্ত না হয়ে আমার উটা যোগ করতে হবে, তখন কৌ হৌ না হয়ে কৌ হু হবে। এই দুটো একটু ব্যতিক্রম, বাকিটা তো সিম্পল, কহ, কাহা, কিহি, কুহু, কেহে, কোহো, কৈহি আর কৌহু। এটা নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, নয়তো আমরা পরে যাব। দিদি, হ্যাঁ। আমার উপরে ওই যে বিসর্গের আগে স্বরধ্বনি থাকে, বিসর্গ সেই স্বরধ্বনিকে অনুসরণ করে উচ্চারিত হয়, এই বিষয়টা আরেকটু যদি ক্লিয়ার করে দিতে। এই তো যেটা বললাম, বিসর্গের আগে মানে বিসর্গ যার সাথে যুক্ত আছে সেটা তার সাথে যেই স্বরধ্বনিটা থাকবে, আকার, ইকার, দীর্ঘ ইকার, দীর্ঘ উকার, সেটা বিসর্গের হয়ের সাথে যোগ করতে হবে। ওখানে লেখা আছে বইয়ের ভাষায়, আর আমি যেটা বর্ণনা করছি সেটা তোমাদের মানে আপনাদের বুঝতে পারেন সেভাবে। বইয়ের ভাষায় তো সব কিছু আসলে বোঝা যায় না, উপরে যেটা লেখা আছে সেটাই আমি বর্ণনা করছি। তুমি কি এখন বুঝতে পেরেছো বিষয়টা? হ্যাঁ বলো। আরেকটা বিষয়, ওই যে যদি বিসর্গ থাকে পরে যদি স্বরবর্ণ থাকে বা ব্যঞ্জন বর্ণ থাকে, সেটা কি হবে? হ্যাঁ, সেটাই তো আমি যাচ্ছি, আগে এটা শেষ করি, সামনে বিসর্গের আরও উচ্চারণ বিধি আছে, এখানে শেষ হয়নি। স্বরবর্ণটা তো বলছিলে, স্বরবর্ণটাই আরেকটু বলো। স্বরবর্ণ থাকলেই এগুলো, এই যে এতক্ষণ ধরে যা বললাম সবটাই তোমার স্বরবর্ণ থাকলে বা কিছুই না থাকলে, বিসর্গের পরে যদি কিছুই না থাকে, দাড়ি থাকে অথবা স্বরবর্ণ থাকে, এই ক্ষেত্রে এটা। ব্যঞ্জন বর্ণে এখন আমি যাইনি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দিদি। ওকে, আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা আছে এটা নিয়ে? ওকে, কেউ কিছু বলছেন না, আমি ধরে নিচ্ছি জিজ্ঞাসা নেই। এবার আমি পরের অংশে যাচ্ছি। দেখুন, এবার বিসর্গের পরে 5টা ব্যঞ্জন বর্ণ থাকলে
7টা ব্যঞ্জন বর্ণ থাকলে উচ্চারণটা একটু বদলে যায়। ঠিক আছে, কি কি দেখুন, বিসর্গের পরে যদি ক বা খ থাকে, ক বা খ যদি থাকে, বিসর্গের উচ্চারণটা হবে আপনার ক্ষয় হসন্তর মতো, মানে অর্ধ খ, অবিহীন খ। যেমন উদাহরণ হিসেবে এখানে দেয়া আছে, প্রথমটা বিসর্গ ভক্ত, ভক্তর সাথে বিসর্গ আছে, এর সাথে ক আছে এরপরে, তো বিসর্গের উচ্চারণটা কি হবে? ভক্তক কবচম, ভক্তক কবচম। বিসর্গের জায়গায় আমি ক্ষয় হসন্ত উচ্চারণ করব। বা আমি যদি একটা সহজ উদাহরণ দিই, এই যে একটু লিখে দেখাই, এই যে এই শব্দটা, এই শব্দটা বিসর্গের পর খ আছে, এটা কি হবে? দুঃখ। বিসর্গের পর খ থাকায় বিসর্গের জায়গায় আমার খ হসন্ত আসছে, তাই উচ্চারণটা আমি কি করছি? দুঃখ, দুঃখ, এরকম। এখানে কিন্তু দুঃখ করলে হবে না, উচ্চারণটা কি হবে? দুঃখ। বিসর্গের জায়গায় ক্ষয় হসন্ত উচ্চারণ হবে। পরে যদি ক বা খ থাকে, বিসর্গের পরে যদি প বা ফ থাকে, প বা ফ যদি থাকে, সেই ক্ষেত্রে বিসর্গের জায়গায় কি আসবে? ফ, ফয় হসন্ত আসবে। ঠিক আছে, উচ্চারণটা কি হবে দেখুন। তৃতীয়টা দেখুন, তৃতীয়টা কি আছে? বিসর্গের পর প আছে, তার মানে বিসর্গের জায়গায় এই যে এই জায়গাটায় ফয় হসন্ত আসবে। উচ্চারণটা কি হবে? মামক্রতফ, মামক্রতফ পাতু। শুধু বিসর্গের পরিবর্তন হচ্ছে, বাকিটা যা আছে তাই থাকবে। মামগ্রতফ পাতু, এরকম। আর এর উপরেরটা এখানে যুক্তাক্ষর আছে, দেখুন যুক্তাক্ষরের উচ্চারণ এখনও আমরা শিখি নাই, তো আমি বলছি কিভাবে এলো এটা আমরা সামনে জানবো। এখন শুধু বিসর্গের উচ্চারণে ফোকাস করুন। প্রথম এই লাইনে আমার দুটো বিসর্গ আছে, এই একটা, এই একটা। তো প্রথমটার পরে আছে বিসর্গের জায়গায় খ, বিসর্গের পরে আছে খ। তো প্রথম যেই নিয়মটা ছিল ক বা খ, তো এই নিয়মের আওতায় পড়ছে, তাই বিসর্গের জায়গায় আমার ক্ষয় হসন্ত উচ্চারণ করতে হবে। উচ্চারণটা কি হবে? তিক্ষ্ণৈক, তিক্ষ্ণৈক। ওই মাঝখানের এটা কেন স হচ্ছে সেটার চিন্তায় যাবেন না, আপনি এখন শুধু বিসর্গের দিকে খেয়াল করুন। উচ্চারণটা কি হচ্ছে? তিক্ষ্ণৈক। আর পরে যেই বিসর্গটা আছে, পরের বিসর্গটা পরে কিছুই নাই, এটার পরে কিছুই নেই, না স্বরবর্ণ না ব্যঞ্জনবর্ণ, কিছুই নেই। তো এই জায়গায় আমার উচ্চারণটা কি হবে? এই জায়গায় আমার উচ্চারণটা পূর্ণ হয়ের মতো হবে। বিসর্গ গয়ের সাথে আছে, গয়ের সাথে কোনো আকার ইকার বা কোনো স্বরধ্বনি নেই, তার মানে পূর্ণ হয়ের মতো হবে। তাহলে উচ্চারণটা কি? তিক্ষ্ণৈক খড়্গঃ, তিক্ষ্ণৈক খড়্গঃ, এরকম। তারপর থার্ড যেই নিয়মটা দেখুন, বিসর্গের পরে যদি তালব্যস্ব, মূর্ধন্যস্ব বা দন্তস্ব থাকে, তাহলে বিসর্গের জায়গায় যেই শটা আছে সেই শয়ের অর্ধ উচ্চারণ হবে, যেই শটা আছে সেটাই আমার অর্ধেক উচ্চারণ করতে হবে। এটার একটা উদাহরণ যেটা আমরা ক্লাসের শুরুতে এবং শেষে পড়ি, শান্তি মন্ত্র, ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। এখানে দেখুন, আচ্ছা এটা আমি লিখে দেখালে বোধহয় ভালো হবে। 1 মিনিট, আমি এটা একটু লিখে দেখাই, লিখে দেখালে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখুন, আমরা শেষে কি বলি, আমি জিনিসটা লিখছি। হ্যাঁ, এটা দেখুন, ত্রিবিধ শান্তি যখন দিই, এই প্রথম শান্তির পরে যেই বিসর্গটা আছে তারপরে কি আছে? তালব্যস্ব। তাই বিসর্গের জায়গায় আমার উচ্চারণটা কি হবে? 1 মিনিট, একটা মিনিট।
হ্যাঁ, বিসর্গের জায়গায় বিসর্গের পর তালব্যস্য থাকায় বিসর্গের জায়গায় তালব্যস্য হসন্ত চলে আসবে। সেকেন্ড শান্তির ক্ষেত্রেও সেম কেস, বিসর্গের পর তালব্যস্য আছে তাই তালব্যস্য হসন্ত চলে আসবে। কিন্তু লাস্টেরটা বিসর্গের পরে কিছুই নাই, তার মানে বিসর্গের জায়গায় হ আসবে। এবার বিসর্গ যার সাথে যুক্ত আছে, নয়তো এর সাথে একটা ইকার যুক্ত আছে, তার মানে হয়ের সাথেও আমার ইকারটা যোগ করতে হবে। তাহলে উচ্চারণটা কি হচ্ছে? শান্তিশ শান্তিশ শান্তিহি, শান্তিশ শান্তিশ শান্তিহি। বিসর্গের জায়গায় একটা তালব্যস্য হসন্ত আসছে। এখন বিসর্গগুলোর পরে যদি তালব্যস্য না থেকে আমি লিখছি বোঝানোর জন্য, এখানে দন্তস্য থাকতো, ধরুন এরকম একটা বানান আছে, তো এখানে দন্তস্য আছে, তো তখন উচ্চারণটা কি হয়ে যেত? এই যে দন্তস্য চলে আসতো বিসর্গের জায়গায়, এরকম হয়ে যেত, শান্তিস হতো, তখন শান্তিশ হতো না, কিন্তু শান্তিস শান্তিস শান্তিহি হতো। মূর্ধন্যস্য থাকলে শান্তিশ হতো, এরকম। যেই শটা থাকবে সেই শটা আমার অর্ধ উচ্চারণ করতে হবে। এটাই হলো আমার এই 7টা অক্ষর যদি বিসর্গের পরে থাকে সেই ক্ষেত্রে উচ্চারণ বিধি। তো এই জিনিসটা বুঝতে পেরেছেন কিনা, এতটুকু সবার ক্লিয়ার কিনা, জিজ্ঞাসা থাকলে বলুন। কারোর কোনো জিজ্ঞাসা নেই? আচ্ছা, জিজ্ঞাসা না থাকলে তো খুবই ভালো। এবার এই যে এখানে আরও অনেকগুলো উদাহরণ আছে, এগুলো আমি আপনাদেরকে দিব, আপনারা যেন উচ্চারণ করতে পারেন, আপনাদের মুখ থেকে শুনবো আমি। তো এটা আমি আগে ক্লাসটা শেষ করি, তারপর শুনবো যদি সময় থাকে, নয়তো অডিও রেকর্ডিং করে দিতে বলবো। এই যে এটা হচ্ছে শ-এর যে উচ্চারণটা, সেটার উদাহরণটা আর কি। আচ্ছা, এখানে মূর্ধন্যস্যের উদাহরণটা আমি একটু বলে দিই, কারণ ওখানে তো তালব্যস্য দিয়ে বলেছিলাম। এই যে এটা 3 নাম্বার যেটা আছে, দেখুন 3 নাম্বারটা বিসর্গের পর মূর্ধন্যস্য আছে, তাই বিসর্গের জায়গায় মূর্ধন্যস্য হসন্ত হবে। কি হবে? 27 27 27 ষাঢ়ভিহি 27 ষাঢ়ভিহি, উচ্চারণটা এমন হবে। আচ্ছা, তো কারোর কোনো জিজ্ঞাসা না থাকলে আমি সামনে এগুচ্ছি, ব্যঞ্জন বর্ণে যে যুক্তাক্ষর সেদিকে যাচ্ছি। আছে কারোর জিজ্ঞাসা? ওকে, তাহলে আমরা যুক্তাক্ষরে যাচ্ছি। দেখুন, যুক্তাক্ষরের উচ্চারণের ক্ষেত্রে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি এক্সট্রা কিছু আনতে পারবেন না, কিংবা যা আছে তার থেকে কিছু বাদ দিতে পারবেন না। যা যা যুক্ত আছে এক্স্যাক্টলি সেটাই উচ্চারণ করতে হবে, আপনি এক্সট্রা আনতে পারবেন না, বাদও দিতে পারবেন না। যেমন বাংলায় কি করি, প্রথম যেই শব্দটা আছে দেখুন, এই যে এটা, এখানে ক্ষিয় এর জায়গায় বাংলায় যদি এটা উচ্চারণ করতে যাই, আমরা কি বলি? রক্ষ রক্ষ। পরেরটা কি বলি? যজ্ঞ। পরেরটা কি বলি? ব্রহ্ম। এরপরেরটা কৃষ্ণ। এটার সাথে মিল আছে অনেকটা, যাই হোক প্রথম 3টার সাথে কিন্তু সংস্কৃত উচ্চারণের কোনো মিল নেই। আপনি রক্ষ যে বলছেন, এখানে ক্ষিয়কে ভাঙলে কোথাও আমরা খ পাই না, ক্ষিয়কে ভাঙলে পাই ক আর স। তো আমি এখানে খটা বাংলায় এক্সট্রা আনছি, অন্য কোথাও থেকে নিয়ে এসে যেগুলো আছে ক আর স সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। কিন্তু সংস্কৃতে এটা করা যাবে না। সংস্কৃতে ক আর স আছে, আমি ক্ষিয় ভাঙলে কয় হসন্ত স পাই, মূর্ধন্যস্য পাই। কয়ের সাথে হসন্ত আছে মানে ক অর্ধেক আছে, পুরোপুরি নেই। তো আমার কটা অর্ধেক উচ্চারণ করতে হবে, শটা পুরোপুরি উচ্চারণ করতে হবে। না তো আমি খ আনতে পারবো, না তো আমি কিছু ক বা স বাদ দিয়ে দিতে পারবো। যা আছে তাই উচ্চারণ করব। উচ্চারণটা তখন কি হবে? রক্ষ রক্ষ। এখানে কিন্তু রক্ষ করা যাবে না বা রক্ষ বলা যাবে না, কি হবে? রক্ষ। তারপর ইয় 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 তো ইয়ই, এটাকে জ বলা যাবে না বলেছি। আর যেটা আছে সেটা ভাঙলে পাই বর্গীয় জ হসন্ত জুঞ্ঞ
বর্গীয় জ হসন্ত যোগ ঞ। তো বাংলায় বলি যোগ্য, এক্সট্রা গ নিয়ে আসি যে যার কোনো অস্তিত্ব এখানে নেই। তো সংস্কৃতে যেটা বললাম যে এক্সট্রা আনা যাবে না, যা আছে তাই। তাহলে উচ্চারণটা কী হবে? ইয়াদ জিয়া, ইয়াদ জিয়া। জয় হসন্ত অর্ধেক উচ্চারণ, ঞ এর পূর্ণ উচ্চারণ ইয়াদ জিয়া, ইয়াদ জিয়া, উচ্চারণটা এমন। আচ্ছা, থার্ড যেটা আছে এটা আমি পরে আসছি, এটা সবার শেষে বলবো, এটা একটু ভিন্ন। ফোর্থ যেটা আছে মূর্ধন্য স আর মূর্ধন্য। বাংলায় বলি কৃষ্ণ, কৃষ্ণ বললে দন্তন্যর উচ্চারণ হলো, কিন্তু এটা ভাঙলে পাই মূর্ধন্য। তা উচ্চারণটা করতে হবে কৃষ্ণ, 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 এরকম। না, আপনার উচ্চারণ শুনেই যেন মানুষ বুঝতে পারে এখানে দন্তন্য নেই, মূর্ধন্য আছে। ঠিক আছে? তাহলে প্রথমটা কি? রক্ষ। দ্বিতীয়টা কি? ইয়াজ্ঞা। ফোর্থটা কি? কৃষ্ণ, কৃষ্ণ, এরকম। তারপরেরটাই যাই, তারপরে কালো যেগুলো আছে সেগুলো যখন আমরা উচ্চারণ করি একটা প্রবণতা আমাদের থাকে যে যার সাথে যুক্ত আছে, ধরুন অন্তস্তব, যার সাথে যুক্ত আছে কার সাথে যুক্ত আছে? ত এর সাথে। তো আমি তটাকে একটু জোর দিয়ে বলি, বটাকে বাদি দিয়ে দিই। অন্তস্থ ব মানে তো ও, তো আমি বাংলায় যখন বলি তম বলি, তম বলি। তো এখানে তটাকে একটু প্রেশার দিয়ে বলে ভাবি যে হয়ে গেল ও এর উচ্চারণ, কিন্তু সংস্কৃতে এরকম করা যাবে না। দুই নাম্বারটা দেখুন, বাংলায় কি বলি? সত্য, সত্য। এখানেও তটাকে দুইবার উচ্চারণ করে ইওটাকে বাদ দিয়ে দিই, ইওটার কোনো অস্তিত্বই রাখি না, এখানে এগুলো অ্যালাউড না। থার্ডটা তো আছেই দুটো, তো এটা আমার প্রেশার দিয়ে বলতেই হবে, তো এটাকে আমি দত্ত বলি। কিন্তু আগেরগুলোতে কিন্তু দুটো ত নেই, এরপরেও আমি প্রেশার দিয়ে তম, সত্য এরকম বলি। এরকম করা যাবে না। প্রথমটা তয়ের সাথে ও আছে, তো আমার তয়ের পরে ও উচ্চারণ করতে হবে। ত অর্ধেক আছে, এই তয় ব সংযুক্ত ভাঙলে আমি তয় হসন্ত যোগ ও পাই। তো হসন্ত মানে ত অর্ধেক, তাহলে উচ্চারণটা কী হবে? ততে জাস্ট টাচ করবো আর ও এর পূর্ণ উচ্চারণ তুয়, তুয়, তুয়ম। ময়ের সাথে হসন্ত আছে তাই পূর্ণ উচ্চারণ করছি না, তুয়ম, তুয়ম। এটা যদি ত না থেকে ক থাকতো কুয়, খ থাকলে খুয়, গ থাকলে গো। তারপর আপনারা যে সংখ্যা পড়েছেন দ্বে, দয়ের সাথে ও আছে তাই দ্বে, 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 এরকম। তারপর দ্বিতীয়, দ্বিতীয়, এই হলো ও এর উচ্চারণ। তারপর ইও ফলার উচ্চারণ ইও এর মতো। আপনি কি এই দুই নাম্বারটার উচ্চারণ কী হবে? তয় হসন্ত মানে ততে টাচ আর এরপরে ইও এর পূর্ণ উচ্চারণ সত্য, সত্য, এরকম। এখানে কেউ সত্য বলতে যাবেন না। অনেকেরই প্রবণতা আছে এটা যে আমি ইও এর ইটা তয়ের আগে নিয়ে আসি, বা ইও ফলাটা যার সাথে যুক্ত আছে তার আগে নিয়ে চলে আসি, এটা করা যাবে না। সত্য, তারপর মধ্যে, মধ্যাহ্ন এরকম বলা যাবে না। মধ্যে, সত্য, মধ্যাহ্ন, ধ্যান, ধ্যান, এরকম। ধয়ের সাথে ইও ফলা মানে ধিও, এর সাথে আকার মানে ধিয়া। কয়ের সাথে ইও ফলা মানে কিও, এর সাথে ইকার নয় উকার মানে কিউ, কিউ। ঠিক আছে? এরকম আমার যার সাথে ইও ফলা তার পরেই উচ্চারণটা করতে হবে, তার আগে ইটা নিয়ে আসা যাবে না। এরপর এর সাথে যদি কোনো কার থাকে ওই কারটা যোগ করে দিতে হবে। তারপর কালোগুলোর মধ্যে থার্ডটা, এটা তো নর্মাল বাংলার মতোই, বাংলায় বলি দত্ত, এখানে হবে দত্ত, মানে অ এর পার্থক্য। এরকম যদি কয় ক থাকে, প্রথম কতে টাচ, তারপর কয়ের পূর্ণ উচ্চারণ বৃক্ক, বৃক্ক। তারপর আর কি হতে পারে? এরকম মানে দুটো অক্ষর যদি যুক্ত থাকে তাহলে প্রথমটা বাংলার মতোই, প্রথমটা টাচ, সেকেন্ডটা পূর্ণ উচ্চারণ। এবার সবুজগুলোতে আসি। সবুজগুলো দেখুন, এই ক্ষেত্রে একটা কি করি,
আগেরগুলোতে প্রথমটাই ছিল, মানে নীলগুলোতে ছিল হচ্ছে আমি এক্সট্রা অক্ষর নিয়ে আসি যার কোনো অস্তিত্বই নাই এই যুক্তাক্ষরে। দ্বিতীয়টায় মানে কালোগুলোর বৈশিষ্ট্য ছিল যে এগুলোর ক্ষেত্রে আমি কি করি, একটা অক্ষর বাদ দিয়ে আরেকটা অক্ষরে প্রেশার দিয়ে ওই অক্ষরটাকে মুছে ফেলি। এবার সবুজগুলোর বৈশিষ্ট্য হচ্ছে আমি প্রেশার দিই না, কিন্তু একটা অক্ষরকে পুরোপুরি করে দিই, রিমুভ করে দিই। যেমন এই প্রথমটা স্মরণ বলি, এখানে যে ম একটা আছে তাকে কোনো পাত্তাই দেই না, এটা সংস্কৃতে হবে না। কি করতে হবে, স্মারণা দন্তস টাচ, ম পূর্ণ উচ্চারণ, আর শেষের মূর্ধন্য হসন্ত নেই যেহেতু পূর্ণ উচ্চারণ, স্মারণা উচ্চারণটা এমন। তারপর লাস্ট যেটা আছে দন্তস, এর সাথে ইয়ফলা, আমরা ইয়ফলার উচ্চারণ আগে জেনেছি, সিয়, সযুগ ইয় সিয়, এর সাথে আকার সিয়া, বিসর্গের জায়গায় হ। এবার বিসর্গ যার সাথে যুক্ত আছে দন্তস, তার সাথে যেই কারটা আছে, কী কার আছে, আকার, তো এই আকারটা হয়ের সাথে যুক্ত হবে, তা সিয়াহা। এখানে আপনি বলতে পারেন যে জফলাটা কেন যোগ করব না, জফলা যোগ করব না কারণ ওই যে নিয়মটা, এই যে নিয়মটা দেখুন, বিসর্গের আগে যে স্বরধ্বনি থাকে সেটা বিসর্গের সাথে যুক্ত হয়। এখানে বলা নেই যে বিসর্গের আগে যেই জফলা থাকবে সেটা বিসর্গের সাথে যুক্ত হবে। তো এটা একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ, যে বিসর্গের সাথে বিসর্গ যার সাথে যুক্ত আছে তার সাথে যদি জফলা রফলা এগুলো যুক্ত থাকে, এটা কিন্তু হয়ের সাথে যুক্ত হবে না, শুধু স্বরধ্বনিটাও যুক্ত করতে হবে। আচ্ছা, এবার আসি আমি যেটা বাদ দিয়ে গেছিলাম, মানে ওই নীলগুলো থেকে তৃতীয়টা। আচ্ছা, এতটুকু বোঝা গেছে কি না? বোঝা গেলে আমি ওটাই যাব। নমস্কার দিদি ভাই। হ্যাঁ নমস্কার। তম উচ্চারণ বলবেন? তম উচ্চারণটা তম হবে না কেন বলছেন? হবে তম কেন বলছেন? ত এর সাথে ও মানে তুও, বলুন তুও, এর সাথে ময় হসন্ত মানে ম অর্ধ উচ্চারণ, ম পূর্ণ উচ্চারণ না, তুয়ম তুয়ম, তুয়ম নয় তুয়ম। বলুন আপনি একবার। দেখুন আমি এটা বোঝার জন্য লিখছি, হ্যাঁ তুয়ম ঠিক আছে আপনার, আমি বোঝার জন্য একটা জিনিস লিখছি, এটা আপনি কোথাও গিয়ে লিখে দেখাতে যাবেন না, আমি জাস্ট মানে আপনি যেন উচ্চারণে সুবিধা হয় সেজন্য লিখছি। দেখুন আপনি আপনারা স্ক্রিনের দিকে তাকাবেন, একটা মিনিট, যারা আনমিউট করা আছেন একটু মিউট করে ফেলবেন কারণ সাউন্ড আসছে। আচ্ছা দেখুন, এই হ্যাঁ এই যে তয় হসন্ত আছে, এর সাথে আছে ও এর উচ্চারণটা তো অনেকটা এরকম, এটা কিন্তু আমি জাস্ট বোঝার জন্য লিখছি, এটা আপনি কোথাও গিয়ে লিখে দেখাবেন না, আমি বারবার বলছি। আপনি লিখে দেখালে প্রশ্ন আসবে কে শিখিয়েছে, আমার নাম আসবে, তো আমার নাম এলে এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয় হয়ে যাবে। যাই হোক, এটা কিন্তু লিখে দেখানো যাবে না। তো এটার উচ্চারণটা ও এর মতো অনেকটা, আমি যেটা স্ক্রিনে লিখেছি অনেকটা ওটার মতো, যুগ ও তুও তুও তুও, তয়ের সাথে উটা যোগ হলে অনেকটা তয় ওকারের মতো উচ্চারণ হবে, আর এটা তো থাকবেই তুও, এরকম তুও উচ্চারণটা এরকম, ঠিক আছে, তুও তুয়ম। তারপর আমি যদি আরেকটা উদাহরণ দিই, এই যে এই শব্দটা দেখুন, এটা ক এর সাথে ও কুয়ো, ক এর সাথে ও কুয়ো, এর সাথে আকার কুয়া, এর সাথে পয়িকার কুয়াপি, উচ্চারণটা এরকম, অনেকটা এরকম, বোঝার জন্য বললাম। ওকে, আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? ওকে, কারোর জিজ্ঞাসা না থাকলে আমি হয়ের বিষয়, হ্যাঁ বলুন।
নমস্কার। ম্যাডাম একটু ছিল হ্যাঁ বলুন। ওই যে উ অ, হ্যাঁ ও যোগ উ, ও দিয়ে দিয়ে একটা শব্দ গঠন করে দেখান। ও দিয়ে বলতে আমি বুঝলাম না। দিদি নমস্কার। ওই যে আগে আমরা কিছু পড়ছি দেখাইছেন, ওই আর ও যে যৌগিক বর্ণ, হ্যাঁ হ্যাঁ এইটা আমরা কোনো বর্ণের সাথে যখন তো করব, আমাদেরকে যদি দুই একটা শব্দ গঠন করে দেখাতেন। আচ্ছা, ওটা আমি পরে যাই। ওই এখন তো বুঝতে পারছি, দেখেন। আচ্ছা আচ্ছা ঠিক কারণ আছে। এখন তো যুক্তাক্ষর পড়ছি, মাঝখানে এটা গেলে মানে ফ্লোটা হারিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পরে দেখে। হ্যাঁ, এটা নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা আছে কিনা বলুন। না এটা সন্দেহ নেই। ওকে, আরেকজন কিছু বলতে চেয়েছিলেন, কেউ একজন দিদি বললেন। দিদি হ্যাঁ বলুন। যোগ্যটা যোগ্য নয়, যোগ্য যোগ্য বলতে কিছু নাই। হ্যাঁ ওইটাকে একটু উচ্চারণ। হ্যাঁ হ্যাঁ বলছি। আপনার জ বলা যাবে না। আমি প্রথমেই বললাম যে গত শনিবারের ক্লাসের পর থেকে সংস্কৃত কিছুতেই আর ইওকে জ বলা যাবে না, ইওটাকে ইওই বলতে হবে। এবার পরে যেই যুক্তাক্ষরটা আছে বর্গীয় জ হসন্ত আর ঞ, বর্গীয় জ হসন্ত আর ঞ, তো এটার উচ্চারণটা কি হবে? বর্গীয় জ হসন্ত মানে বর্গীয় জ অর্ধেক, জাস্ট টাচ, আর ঞ পূর্ণ, ইয়জ্জিয়া ইয়জ্জিয়া ইয়জ্জিয়া, এরকম জতে টাচ করে ঞটা উচ্চারণ করে দিলেই হবে, ইয়জ্জিয়া এরকম। তারপর জ্ঞান, উইথ জ্ঞান, মানে জ্ঞান বিজ্ঞান, এটা আর কি, জ্ঞান উইথ জ্ঞান এরকম। আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, আমরা হয়ের দিকে যাই। হয়ের নিয়মটা একটু আলাদা। মানে হটা এতক্ষণ আমরা কি করছিলাম, ক্ষিয় ভাঙলে ক আর স পাই, ক আগে পাচ্ছি স পরে পাচ্ছি, তাই আমি কটা আগে উচ্চারণ করছি, সটা পরে উচ্চারণ করছি। তারপর স্মারণা, এখানে দন্তস আগে আছে, ম পরে আছে, দন্তসটা আগে উচ্চারণ করছি, মটা পরে উচ্চারণ করছি। সবগুলোর ক্ষেত্রে একই, কিন্তু হয়ের ক্ষেত্রে হ যার সাথে যুক্ত আছে সেটা যদি আমার কোনো হয়, কি বলে এটাকে, অনুনাসিক ধ্বনি হয়, ওই যে ক থেকে ম এর মধ্যে যেই 5টা অনুনাসিক ধ্বনি আছে, ঙ ঞ ণ দন্তন্য আর হচ্ছে ম, এই 5টা যেই অনুনাসিক ধ্বনি আছে, হয়ের সাথে যদি এগুলো যুক্ত থাকে তাহলে অনুনাসিক ধ্বনিটা আগে উচ্চারণ হবে, হটা পরে উচ্চারণ হবে। যেমন, কেউ প্লিজ স্ক্রিনে আঁকবেন না, স্ক্রিনে আঁকছেন কেন, আমায় মুখে বলবেন আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে। আচ্ছা, যেটা বলছিলাম, হয়ের সাথে যদি কোনো অনুনাসিক ধ্বনি থাকে, অনুনাসিক ধ্বনিটা আগে উচ্চারণ করতে হবে। যেমন 3 নাম্বারটা দেখুন, হয় ম সংযুক্ত, উচ্চারণ হওয়া উচিত ছিল ব্রাহ্ম, ব্রাহ্ম এরকম হওয়া উচিত ছিল, কিন্তু উচ্চারণটা হবে ব্রহ্ম, ম আগে হ পরে, অনুনাসিক ধ্বনিটা আগে হটা পরে, ব্রহ্ম। তারপর বনহি, ন আগে হ পরে, ন যেহেতু অনুনাসিক ধ্বনি তো হওয়া উচিত ছিল বাহনি, কিন্তু হবে বনহি, এরকম। হয়ের সাথে যেটা যুক্ত আছে সেটা যদি অনুনাসিক ধ্বনি হয়, অনুনাসিক ধ্বনিটা আগে উচ্চারণ করতে হবে। তারপর ব্রাহ্মণ, ব্রাহ্মণ, এখানে ব্রাহ্মণ হওয়া উচিত ছিল, কিন্তু হবে কি ব্রাহ্মণ। তারপর ব্রাহ্মণবাড়িয়া, সেম, হওয়া উচিত ছিল ব্রাহ্মণবাড়িয়া, হবে ব্রাহ্মণবাড়িয়া, অনুনাসিক ধ্বনিটা আগে। আর আমার অনুনাসিক ধ্বনি ব্যতীত আর যদি কিছু থাকে সেই ক্ষেত্রে আপনি এই নিয়ম, মানে নর্মাল নিয়ম করবেন। আচ্ছা, কে এরকম করছেন বলুন তো, স্ক্রিন শেয়ার করছেন, আরও কি করছেন, বললাম করবেন না, এগুলো তো মানে কি বলবো, এখানে কেউ বাচ্চা নেই, কিন্তু সবাই বড়, ছোট বাচ্চাদেরকে আমরা এই ক্লাসে নেই না, ব্যাকরণ ক্লাসে। তা আপনারা এত বড় হয়ে যদি এরকম ডিস্টার্ব করেন, এটা কোনো কথা? যাই হোক,
হয়ের সাথে যদি অনুনাসিক ধ্বনি যুক্ত হয় এই ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। এর বাইরে যদি কিছু থাকে, ক থেকে ময়ের মধ্যে যে অনুনাসিক ধ্বনি 5টা আছে, এর বাইরে যদি কিছু থাকে, ক, খ, গ, ঘ, জফলা মানে ইয়ফলা, যা খুশি, হয়ের সাথে যদি অন্য আর কিছু থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা প্রয়োগ হবে না। যেমন বাংলায় যেটা বাহ্য বলি, বা বয়াকার হ জফলা, এটা সংস্কৃতে হবে বাহ্য, বাহ্য। এটা কিন্তু ওই নিয়ম মেনে আগে ইয় পরে হ উচ্চারণ করলে হবে না, বাইহ বললে হবে না। তারপর বাংলায় যেটা জিহ্বা বলি, এটা আগে হ পরে ও, জিহ্বা, জিহ্বা উচ্চারণটা এরকম, ঠিক আছে, জিহ্বা এরকম। আচ্ছা, এটা বোঝা গেছে হয় ময়ের উচ্চারণটা, মানে হয়ের উচ্চারণটা, হয়ের সাথে যুক্তাক্ষরের বিষয়টা। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, নয়তো আর একটা ছোট্ট বিষয় আছে, এটা বলে আরেকজনের যে ওইকার আর একার নিয়ে কনফিউশন সেটা ক্লিয়ার করে আমরা ক্লাস শেষ করব। দিদি আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। সেটা হচ্ছে হয়ের সাথে যদি ম ব্যতীত অন্য কোনো ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে কি প্রথমে আপনার ওই ব্যঞ্জন বর্ণের উচ্চারণ হয়ে তারপর হবে? হয়ের সাথে 5টা জিনিস, ওই যে অনুনাসিক ধ্বনিগুলো, ঙ মানে বাংলায় যেটাকে উঁ বলি, ঞ বাংলায় যেটাকে ইও বলি, ণ মানে মূর্ধন্য, দন্তন্য আর ম। দুঃখিত, আমার মিউট হয়ে গেছিল। এই 5টা ধ্বনি যদি যুক্ত থাকে অনুস্বারের পরে, অনুস্বারের পরে বলছি, হয়ের সাথে, সেই ক্ষেত্রে ওই 5টা ধ্বনি আগে উচ্চারণ করতে হবে, হটা পরে উচ্চারণ করতে হবে। আর বাদ বাকি যাই থাকুক ওই হ আগে বাকিগুলো পরে, ঠিক আছে মহোদয়? আপনি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। ওকে, আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। আচ্ছা, তারপরে যেই বিষয়টা, এটাই শেষ টপিক আজকের ক্লাসের, লুপ্ত অ, যাকে আমরা বেশিরভাগ মানুষ হ বলে চালিয়ে দিই। দেখতে হয়ের মতো হলে কি হলো দেখুন তো, এটার হ এক হলো না, আছে এটার পূর্ণ মাত্রা, আর না এটা মূল মাত্রা থেকে শুরু হয়, এটা একটু নিচ থেকে লেখা হয়। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যদি মানে একটা 10 টাকার গীতা নয়, 10 টাকায় যেই গীতাগুলো পাওয়া যায় সেগুলো নয়, সেগুলো মানে কিন্তু অতটা কারেকশন করে ছাপানো হয় না, এটা দিয়ে দেওয়া হয় যারা প্রিন্ট করায় বা ছাপায়, তারা তো এই লুপ্ত ও চিনেও না, তারা এটাকে হ বলে লিখে দেয়। কিন্তু যেগুলো একটু ভালো বা মানে প্রচলিত গীতা আছে সেগুলোতে যদি খেয়াল করেন দেখবেন এই লুপ্ত অটা আচ্ছা, যেটা বলছিলাম যে আপনারা যদি একটু প্রচলিত গীতাগুলোতে খেয়াল করেন দেখবেন লুপ্ত অ আর হয়ের মধ্যে বিশাল ফারাক।
লেখা হয় নিচ থেকে, দেখতেও পুরোপুরি হয়ের মতো না, এটার পূর্ণ মাত্রাও নেই, এটার কোনো মাত্রাই নেই, ঠিক আছে? তো আপনারা হয়ের সাথে এটা মেলাবেন না বা এটাকে হয়ের মতো উচ্চারণ করবেন না। এটার নাম লুপ্ত অ বা অবগ্রহ, লুপ্ত অ বা অবগ্রহ। এটা থাকলে এটা নিজস্ব কোনো উচ্চারণ নেই, এটা অনেকটা ক্যাটালিস্টের মতো। এটা আমি দুইটা বিষয়ের সময় ক্যাটালিস্টের কথা আনি, একটা প্রভাবী অব্যয় আর একটা হচ্ছে এই লুপ্ত অ, ঠিক আছে? প্রভাবী অব্যয়ের বিষয়টাও এরকম, এটা আমরা যখন সামনে পড়ব তখন দেখব। লুপ্ত অয়ের বিষয়টাও একই রকম, যে এরা নিজেদের কোনো উচ্চারণ নেই বা নিজেদের কোনো নেই, মানে পরিবর্তন বা কিছু নেই, এটা অন্যের উচ্চারণকে প্রভাবিত করে, অন্যের উচ্চারণকে পরিবর্তন করে দেয়। এর আগের যে অক্ষরটা সেটা এক মাত্রায় থাকলে দ্বিমাত্রায় করে দেয়, দ্বিমাত্রায় থাকলে তিন মাত্রায় করে দেয়, ঠিক আছে? সাধারণত লুপ্ত অয়ের আগে দ্বিমাত্রার অক্ষর থাকে। দ্বিমাত্রা বলতে দীর্ঘস্বর, ওই আ দীর্ঘ ই দীর্ঘ উ এ এই ও ঔ এগুলো থাকে লুপ্ত অয়ের আগে। তো দ্বিমাত্রার যেই উচ্চারণটা এটাকে আমার ত্রিমাত্রায় করে দেয়। ওই প্রথম উচ্চারণের ক্লাসে বলেছিলাম যে সাধারণত দুই প্রকার উচ্চারণ, দীর্ঘস্বর রসস্বর, আরও এক প্রকার আছে যেটা আমরা পরে জানবো। ওই আরেক প্রকার হলো এটাকে বলা হয় কি যেন বলে, যাই হোক, এটা হচ্ছে তিন মাত্রায় উচ্চারণ, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো এই উচ্চারণটা তিন মাত্রায় হবে, মানে দীর্ঘ থেকেও বেশি সময় নিতে হবে। দীর্ঘতে আমরা যতটা সময় দিব তার থেকেও কিছুটা বেশি সময় নিতে হবে, এটা কিন্তু মনে রাখবেন। আপনি যদি আবার দীর্ঘ আর এটার সময় মানে ম্যাচিং করে একই রকম রেখে দেন তাহলে হবে না, এটাতে একটু বেশি সময় দিতে হবে। তো উদাহরণ আছে নিচে দেখুন, উদাহরণটা কি আছে দেখুন। সোপি, সোপি, দন্তস্ব ওকার, এখানে ওটা এমনি দীর্ঘ, পরে লুপ্ত থাকায় একে আমি আরও বেশি সময় নিচ্ছি, সোপি। অনেকে আবার কি করে লুপ্ত অ নামটা দেখে এর জায়গায় অ উচ্চারণ করে, সো ওপি এরকম বলে, এরকমও বলা যাবে না, এর জায়গায় কিছুই উচ্চারণ করা যাবে না, এর আগের অক্ষরটা জাস্ট বেশি সময় নিয়ে উচ্চারণ করতে হবে, সোপি। পরেরটা দেখুন, রা দীর্ঘস্বর, যাও দীর্ঘস্বর। আচ্ছা হ্যাঁ, মনে পড়েছে, লুপ্ত অয়ের প্রভাবে যেই তিন মাত্রায় উচ্চারণ হয় এই উচ্চারণটাকে বলা হয় প্লুত উচ্চারণ। তাহলে তিন প্রকার উচ্চারণ, দীর্ঘ, রস আর প্লুত, ঠিক আছে? দীর্ঘ, রস আর প্লুত, এই তিন প্রকার উচ্চারণ। তো প্লুত উচ্চারণ কীরকম, 2 নম্বরটা দেখুন, রা দীর্ঘ, যা দীর্ঘ, কিন্তু যায়ের পর প্লুত থাকায়, মানে কি বলে, লুপ্ত অ থাকায় যাটা আমার প্লুত উচ্চারণ হবে, এটাকে বেশি সময় নিয়ে উচ্চারণ করতে হবে, রা থেকেও বেশি। এখানে ভুও কিন্তু দীর্ঘ আছে, তাহলে কি হবে, রা আর ভূতে সেম টাইম দিতে হবে, যাতে আরও বেশি সময় দিতে হবে। কি হবে উচ্চারণটা, রাজা ভূত, রাজা ভূত, যাতে আমি রা আর ভূ থেকে বেশি সময় দিচ্ছি, রাজা ভূত এরকম। থার্ডটা, দৃষ্ট দোষেপি, দো দীর্ঘ, সে ও দীর্ঘ, কিন্তু সেতে প্লুত উচ্চারণ হবে, দৃষ্ট দোষেপি এরকম। তো এটা বোঝা গেছে লুপ্ত অয়ের বিষয়টা। লুপ্ত অয়ের বিষয়টা নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। আশা করি আজকের পর থেকে কেউ এটাকে অ বা হ উচ্চারণ করবেন না। ওকে, তো লুপ্ত এর মানে লুপ্ত অ পড়ার মাধ্যমে আমাদের উচ্চারণ এর মানে যাবতীয়, দ্বিতীয়টা আরেকবার বলতে বলছেন। আচ্ছা, দ্বিতীয়টা তো আমি কি ছিল, রাজাভূত ছিল না, রাজাভূত। এখানে যাটা আমার বেশি সময় নিচ্ছি, রা আর ভূতে সেম টাইম দিব, রাজাভূত, রাজাভূত এরকম। আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। আচ্ছা, আমি ওনার বিষয়টা একটু ক্লিয়ার করে দিই।
এই আর ও এর বিষয়টা। যিনি প্রশ্নটা করেছিলেন তিনি কি আছেন? আসি। ওকে, আপনার প্রশ্নটা কি এটা ছিল যে ঐকারের পর আর ঔকারের পর বিসর্গ থাকলে উচ্চারণটা কেমন হবে, সেটাই তো জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওইটা তো বুঝলাম। ওই যে ওই ওইখানে আপনি লিখলেন কই হি বিসর্গ সহ, কই হি, কিন্তু ও উ, এই ও দিয়ে যদি কোন একটা বাক্য গঠন করেন তাহলে শব্দ, আমরা ওটা বুঝতে শব্দ বা উচ্চারণ আর কি। আমি দেখাচ্ছি, দেখুন এই যে ও ও ওকে ভাঙলে আমরা পাই হচ্ছে অ প্লাস উ, অ প্লাস উ। এখন আমার এই যেটা ক ঔকার বিসর্গ, এটাকে যদি আমি উচ্চারণ করতে যাই সেক্ষেত্রে আমার এই বিসর্গের জায়গায় তো হ আসবে, হয়ের সাথেই উটা যুক্ত হবে, উ এর কাটটা যুক্ত হবে, কৌহু হবে, এখানে কৌ হৌ হবে না। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে। ওকে, এখন ক্লিয়ার তো বিষয়টা? হ্যাঁ ক্লিয়ার। ওকে, আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। ওভারঅল পুরাটা নিয়ে। হ্যাঁ বলুন, কেউ কিছু বলছিলেন? আমার পুরো উচ্চারণের দুটো ক্লাস নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। আচ্ছা, কেউ কিছু বলছেন না, তো আমি ধরে নিচ্ছি আপনার জিজ্ঞাসা নেই। তো আপনাদের যদি জিজ্ঞাসা না থাকে তাহলে আমরা ক্লাসটা শেষ করব। আর ওই এর উচ্চারণের এগুলো আমি আপনাদের দিব, এগুলো উচ্চারণ করে সবাই আমাকে পাঠাবেন। এগুলোর সাথে আরও কিছু উচ্চারণ দিব যেগুলো করতে হবে। তো ভালো করে অনুশীলন করবেন। আর যখন মনে হবে যে আমি এই বিষয়টা বুঝতে পারছি না, এখন হয়তো আপনার মনে হচ্ছে আমি বুঝে গেছি, কিন্তু পরে যখন প্র্যাকটিস করতে যাবেন আপনার মনে হতেই পারে যে এই জিনিসটা আমার মনে পড়ছে না বা আমি এখন বুঝতে পারছি না। যখন মনে হবে বুঝতে পারছি না, আমাকে সাথে সাথে নক করবেন। আমি আমার জানার পরিধির মধ্যে হলে অবশ্যই বুঝিয়ে দিতে চেষ্টা করব। আর এটা ভাববেন না যে আমি জিজ্ঞাসা করলে কি ভাববে, এই ভাববে সেই ভাববে, এগুলো একদমই করবেন না, ভাববেন না। আপনার মনে যেই প্রশ্নই আসুক না কেন সেটা নির্দ্বিধায় আমাকে বলতে পারেন। আচ্ছা, আশা করি আপনারা সবাই মানে যেই বাড়ি কাজটা দিব সবাই পাঠাবেন। গত ক্লাসে বাড়ি কাজ আমি সবারটা পাইনি, গত ক্লাসেরটাও পাঠাবেন। আচ্ছা, আমরা তাহলে শান্তি দিচ্ছি। শান্তি দেওয়ার মাধ্যমে ক্লাসটা শেষ করছি। আপনারাও মিউট অবস্থায় আমার সাথে সাথে শান্তি দিন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।